ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্থির তড়িতের আজকের লেকচারে। স্থির তড়িতের আজকের লেকচারে আমরা পড়ব হচ্ছে কোনো একটা সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক, এবং এই প্রযুক্ত টর্কের জন্য একটা ঘূর্ণন সৃষ্টি হবে, তড়িৎ দ্বিমেরুতে ঘূর্ণন সৃষ্টি হবে। তার কারণে তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত বিভব শক্তি, এই জিনিসটা আমরা আজকের লেকচারে পড়ব। আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে, তড়িৎ দ্বিমেরুর আশেপাশে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা পড়ছি, তড়িৎ প্রাবল্যের রাশিমালা পড়ছি। তো আশা করি এই জিনিসগুলো তোমাদের মনে আছে, আর এর ম্যাথগুলো তোমরা বই থেকে করছো, বা আমি যে ম্যাথগুলো করাইছি ভিডিওতে সেই ম্যাথগুলো করছো। অনেকদিন পর আবার আজকে স্থির তড়িতের লেকচার দিচ্ছি একটা। আসলে এখন আর অনলাইন ক্লাস তেমন একটা ভালো লাগতেছে না, বিগাড় লাগতেছে খুব। তো তাড়াতাড়ি দোয়া করো যেন আমরা তাড়াতাড়ি অফলাইন ক্লাসে চলে আসতে পারি। আসলে স্টুডেন্টদের চোখে চোখ রেখে যদি না পড়ানো যায় তাহলে না আসলে পড়ায় সেই মজাটা পাওয়া যায় না। তো তাড়াতাড়ি আমরা আশা করতেছি অফলাইনে ক্লাসরুমে ক্লাস শুরু করতে পারবো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। বহিস্থ সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্কের রাশিমালা। আমি বহিস্থভাবে একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করব। সেই সুষম তড়িৎ ক্ষেত্রে আমি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখবো। তড়িৎ দ্বিমেরুকে রাখলে কি ঘটনা ঘটবে, তার উপরে একটা টর্ক প্রযুক্ত হবে, তড়িৎ দ্বিমেরুটা ঘুরতে যাবে। তো এর উপরে এই যে প্রযুক্ত টর্ক, তার রাশিমালাটা আমরা বের করতে চাই। এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমি তোমাদের পড়ানোর সময় বলছিলাম আগে, তোমাদের দেখো খেয়াল আছে কিনা, যে তড়িৎ ক্ষেত্রকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, সুষম তড়িৎ ক্ষেত্র আর অসম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্রকে বলা হয় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আর অসম তড়িৎ ক্ষেত্র হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সুষম তড়িৎ ক্ষেত্র কি ছিল? যে সকল তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান সমান, একটা কনস্ট্যান্ট মান, সেই সকল তড়িৎ ক্ষেত্রকে বলা হয় হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আর যে সকল তড়িৎ ক্ষেত্রে এক একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান এক এক রকম, এক এক জায়গায় এক এক মান, সেই সকল তড়িৎ ক্ষেত্রকে বলা হয় হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো আমরা যদি একটা তড়িৎ দ্বিমেরুকে কোথাও রাখি, তা আমরা সবসময় সুষম তড়িৎ ক্ষেত্রে রাখবো। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা কখনো অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু রেখে তার উপরে কোনো ক্যালকুলেশন করব না। এটা তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে কোথাও আসবে না, কোথাও ভর্তি পরীক্ষায় আসবে না, ইভেন তোমাদের যে এইচএসসির যে সিলেবাস তাতেও নেই। তাহলে আমরা সবসময় চিন্তা করব হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু, এবং তার জন্য টর্কের রাশিমালা। আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্র কিভাবে তৈরি করতে পারি? আমি তোমাদের বলছিলাম আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারি একটা প্লাস চার্জের পাত এবং ঠিক সেম ক্ষেত্রফলের আর একটা মাইনাস চার্জের পাত। এই দুইটাকে পাশাপাশি রাখলে মাঝখানে যে অঞ্চলটা তৈরি হবে সেই অঞ্চলটাই হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্র আগে আঁকি। এটা মনে করো এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা প্লাস চার্জে চার্জিত পাত। এর পুরুত্ব খুবই নগণ্য, খুবই পাতলা পুরুত্বের একটা পাত, যার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক সেম ক্ষেত্রফলের আমি আর একটা পাত নিব, সেটাকে অপোজিট চার্জে চার্জিত করব। অপোজিট চার্জ মানে মাইনাস চার্জে চার্জিত করব। মাইনাস চার্জে চার্জিত করে ওই পাতটাকে আমি একটু কিছু দূরে এখানে রাখবো, এই পাত থেকে একটু কিছু দূরে রাখবো, মাঝখানে একটা ফাঁকা থাকবে। তাহলে এই চার্জটাকে অপোজিট চার্জ অর্থাৎ মাইনাস চার্জে চার্জিত করব, ক্ষেত্রফল সেম। তাহলে এই যে দুইটা পাত, এই দুইটা পাতের মাঝখানে যে অঞ্চলটা তৈরি হবে এই অঞ্চলটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র। প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান সমান হবে। এখন আমি যদি বলি তড়িৎ প্রাবল্য কোন দিক থেকে কোন দিকে ক্রিয়া করবে, প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে ক্রিয়া করবে, এইটা হবে তড়িৎ প্রাবল্য অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এই যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে ই, সুষম তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ই, প্রত্যেকটা পয়েন্টে মান ই। আমি যদি বলি এই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান কত? ই। আমি যদি বলি এই পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান কত? ই। সুষম তড়িৎ ক্ষেত্র, তাহলে প্রত্যেকটা পয়েন্টে সমান হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, সুষম তড়িৎ ক্ষেত্রের ব্যাপারটা। এখন আমি এবার কি করব, এই যে সুষম তড়িৎ ক্ষেত্র, এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরুকে পাঠাবো। তড়িৎ দ্বিমেরু কি ছিল অনেকদিন আগে পড়াইছি, তারপরও মনে থাকার কথা। তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞাটা ছিল হচ্ছে দুইটা সমান মানের চার্জ হতে হবে এবং দুইটা চার্জের প্রকৃতি হতে হবে পরস্পরের বিপরীত। একটা প্লাস চার্জ হবে তো আর একটা মাইনাস চার্জ হবে, এবং চার্জ দ্বারা মধ্যবর্তী দূরত্ব হবে খুবই নগণ্য। তাহলে দুইটা নগণ্য মানের চার্জ, চার্জ দুইটার মান হবে সমান, জাস্ট তারা অপোজিট প্রকৃতির হবে, একটা প্লাস চার্জ তো একটা মাইনাস চার্জ। তাহলে আমি এরকম একটা তড়িৎ দ্বিমেরুকে এই যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলাম।
এটা হচ্ছে মাইনাস চার্জ মাইনাস কিউ চার্জ, আর এইটা হচ্ছে প্লাস চার্জ প্লাস কিউ চার্জ। এখন এই যে তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে তার সেন্টার, সেন্টারকে আমরা ও দিয়ে প্রকাশ করলাম। সেন্টার থেকে প্লাস চার্জের যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে এল। সেন্টার থেকে মাইনাস চার্জের যে দূরত্বটা, সেটা হচ্ছে এল। তাহলে তড়িৎ দ্বিমেরুর যে দূরত্ব, অর্থাৎ মাইনাস কিউ চার্জ এবং প্লাস কিউ চার্জের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে 2L। এখানে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে একটা টার্ম ছিল, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, পি দিয়ে আমরা প্রকাশ করতাম। পি ছিল হচ্ছে যে কোনো একটা চার্জের মান এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কিউ ইন্টু 2L। তাহলে পি একটা ভেক্টর রাশি, তাহলে এখানে যদি আমি ভেক্টর রাশি দিয়ে প্রকাশ করি, তাহলে এল এর উপরে আমি একটা ভেক্টর সাইন দিব। আর আমি যদি বলি শুধুমাত্র পি এর মান, তাহলে লিখবো কিউ ইন্টু 2L, অর্থাৎ চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এখন এই তড়িৎ দ্বিমেরুকে যদি আমি এই তড়িৎ ক্ষেত্রে রাখি, ঘটনাটা কি ঘটবে তুমি একটু খেয়াল করো। আমরা জানি যে একটা চার্জ যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য ওই চার্জের উপরে কিন্তু একটা বল প্রযুক্ত হবে। সেই বলের মানটা আমরা কিভাবে বের করতে পারি? মনে করো কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে ই, একটা সুষম ইলেকট্রিক ফিল্ড যার মান হচ্ছে ই। সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি কিউ মানের একটা বিন্দু চার্জকে রাখলাম, তাহলে এর উপরে প্রযুক্ত বল এফ, এই এফ হবে হচ্ছে ই ইন্টু কিউ। আমাদের সূত্র ছিল ই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ, একক চার্জের উপরে প্রযুক্ত বল, সেটাই ছিল তড়িৎ প্রাবল্য। তাহলে আমি যদি বলি এফ কত, বল কত, তাহলে বল হবে কিউ ইন্টু ই। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এখন দেখো, এটা যেহেতু একটা সুষম তড়িৎ ক্ষেত্র যার মান হচ্ছে ই, তাহলে এই যে প্লাস চার্জটা, এর উপরে যদি আমি বল চিন্তা করি, এটা তো একটা বিন্দু চার্জ, একটা তড়িৎ ক্ষেত্রে আছে, তাহলে অবশ্যই এর উপরে একটা বল প্রযুক্ত হবে। বলটা কোন দিকে প্রযুক্ত হবে বলো তো? বলটা প্রযুক্ত হবে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন যেদিকে, সেই দিকে। তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কোন দিকে? এই দিকে, এই যে এই দিকে। তাহলে এই চার্জের উপরে বলটাও প্রযুক্ত হবে এই দিকে। সেটা দেখো আরো খুব ভালোভাবে বোঝা যায়। এটা তো মাইনাস চার্জের চার্জিত পাত, এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, তাহলে মাইনাস চার্জ প্লাস চার্জকে আকর্ষণ করে, আর এই যে প্লাস চার্জকে বিকর্ষণ করে, ধাক্কা দেয়, ওই দিকে ধাক্কা দিবে। তাহলে আমি যদি এই প্লাস কিউ চার্জের উপরে তড়িৎ ক্ষেত্রের জন্য বল চিন্তা করি, তাহলে সেই বলটা কাজ করবে হচ্ছে এই দিকে। এই যে বলটা, এই বলটাকে আমি বললাম এফ। এখন আমি যদি বলটাকে লিখি, বলের মানটাকে লিখি, তাহলে এফ ইকুয়াল টু লিখবো ই ইন্টু কিউ। ঠিক আছে, এবার দেখো এই যে মাইনাস কিউ মানের যে চার্জটা, এর উপরেও তো তড়িৎ ক্ষেত্রের জন্য, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য একটা বল প্রযুক্ত হবে। সেই বলটা কোন দিকে প্রযুক্ত হবে? সেই বলটা প্রযুক্ত হবে হচ্ছে তড়িৎ প্রাবল্য যেদিকে কাজ করতেছে তার বিপরীত দিকে, তার উল্টা দিকে। কিভাবে সেটা বোঝা যায়? এটা তো প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, তাহলে প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করবে, টানবে এদিকে। আর এইটা হচ্ছে মাইনাস চার্জ, এই মাইনাস চার্জকে বিকর্ষণ করবে, মানে ঠেলবে, এই যে উল্টা দিকে ঠেলবে। তাহলে এই চার্জের উপরে যদি আমি এই সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য বল চিন্তা করি, তাহলে সেই বলটা কাজ করবে হচ্ছে এই দিকে। এই বলটাকে যদি আমরা লিখি এফ, তাহলে এফ ইকুয়াল টু হবে ই ইন্টু কিউ। সুষম তড়িৎ ক্ষেত্রের মান ই এবং চার্জের মান হচ্ছে কিউ, তাহলে ই ইন্টু কিউ, এটাই হবে এর উপরে প্রযুক্ত বল। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, প্লাস চার্জের উপরে এই তড়িৎ ক্ষেত্রের জন্য প্রযুক্ত বলটা হচ্ছে তড়িৎ প্রাবল্য যেদিকে সেই দিকে, আর মাইনাস চার্জের জন্য প্রযুক্ত বলটা হচ্ছে তড়িৎ প্রাবল্য যেদিকে তার বিপরীত দিকে। আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে আরো ভালো বোঝা যাবে। এফ এর উপরে আমি ভেক্টর সাইন দিলাম, তাহলে ই এর উপরে ভেক্টর সাইন হবে, ই যেদিকে এফ সেই দিকে। এখন এখানে খেয়াল করো, এফ এর উপরে আমি ভেক্টর সাইন দিলাম, ই এর উপরে আমি ভেক্টর সাইন দিলাম। ই যেদিকে, এফ কিন্তু এবার সেদিকে না, তার বিপরীত দিকে। ই হচ্ছে এইদিকে, কিন্তু এফ হচ্ছে এইদিকে। তাহলে অবশ্যই সামনে একটা মাইনাস দিয়ে লিখতে হবে। এই মাইনাস কি নির্দেশ করবে? মাইনাস দিক নির্দেশ করবে, যে তড়িৎ প্রাবল্য যেদিকে মাইনাস চার্জের উপরে বলটা হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে দেখো বলের মান কিন্তু সমান। বলের মান কিভাবে সমান? সুষম তড়িৎ ক্ষেত্রে বলে এখানে ই এর মান যা হবে, এখানে ই এর মান তাই হবে, এবং তড়িৎ দ্বিমেরু এটা, তাহলে দুইটা সমান মানের চার্জ, তাহলে এই চার্জের মানও যা, এই চার্জের মানও তাই, তাহলে এখানে কিউ এর মান যা, এখানে কিউ এর মানও তাই হবে। তাহলে আমি বুঝলাম এই চার্জের উপরে প্রযুক্ত বলের মানও যা, এই চার্জের উপরে প্রযুক্ত বলের মানও তাই। কিন্তু দেখো মান সেম হওয়া সত্ত্বেও দিক দুইটা পরস্পরের ঠিক উল্টা, পরস্পরের ঠিক বিপরীত দিকে। এখন পরস্পরের ঠিক যদি বিপরীত দিকে হয়, তাহলে দেখো তো ঘটনাটা কি ঘটে। এরকম একটা তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুর উপরে দুইটা চার্জ, তার উপরে সমান মানের বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু পরস্পরের বিপরীত দিকে। আমি চিত্র দিয়ে দেখাইছি যে পরস্পরের বিপরীত দিকে। এখন বিপরীত দিকের এরকম দুইটা সমান মানের বল প্রযুক্ত হলে ঘটনাটা কি ঘটে একটু খেয়াল করো। মনে করো এইটা হচ্ছে কলম, তাহলে এই কলমের এই মাথায় একটা বল প্রযুক্ত হচ্ছে এইদিকে, মানে কেউ ধরে মনে করো এইদিকে টানতেছে, আর এই যে এই মাথাটা, এই মাথায় বল প্রযুক্ত হচ্ছে এইদিকে, কেউ এখানে ধরে মনে করো এইদিকে টানতেছে। তাহলে ব্যাপারটা কি হবে দেখো তো, এই জিনিসটা এরকম ঘুরে যাবে না, এইভাবে ঘুরতে যাবে না। এখানে আছে যেহেতু এইদিকে ঠেলতেছে আর এখানে এইদিকে টানা হচ্ছে, তাহলে এই জিনিসটা ঘুরে এইভাবে চলে আসবে। এই যে তড়িৎ দ্বিমেরুটা, এই তড়িৎ দ্বিমেরুটা এইভাবে ঘুরতে যাবে, তাহলে ঘুরতে চাচ্ছে। তো কোনো জিনিস ঘোরা মানে অবশ্যই তার উপরে একটা টর্ক প্রযুক্ত হওয়া। টর্ক মানেই হচ্ছে ঘূর্ণন প্রবণতা, টর্কের বাংলা নাম এটাই হচ্ছে ঘূর্ণন প্রবণতা। কোনো বস্তুর উপরে যদি টর্ক প্রযুক্ত না হয়, সেই বস্তু জীবনেও ঘুরতে পারবে না। কোনো বস্তু ঘুরতে চাচ্ছে বা ঘুরতেছে,
তার মানে অবশ্যই ওই বস্তুর উপরে টর্ক প্রযুক্ত হয়েছে, এই কারণেই সে ঘুরতে চাচ্ছে। এখন আমরা এখান থেকে এই টর্কের মানটাই বের করতে চাই। তাহলে তুমি এবার একটু চিন্তা ভাবনা করে একটু দেখো তো কিভাবে এই টর্কের মানটা আমরা বের করতে পারি, টর্কের রাশিমালাটা আনতে পারি। চিত্র যতটুকু বোঝাচ্ছিল চিত্র আমরা বুঝে ফেলছি, এবার বাদবাকিটা হচ্ছে ক্যালকুলেশন। তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি এবার তুমি একটু চিন্তা ভাবনা করো। আমরা টর্কের সাথে পরিচিত হয়েছিলাম কোথায় তোমাদের মনে পড়ে? ফার্স্ট পার্টে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে, মানে চতুর্থ চ্যাপ্টারে আমরা টর্কের নামটা প্রথম শুনছিলাম, ওখানে আমরা টর্কের সাথে পরিচিত হয়েছিলাম। তাহলে টর্ক নিয়ে ওই অধ্যায়ে কিন্তু আমি তোমাদের ডিটেলস পড়াইছি, টর্কের সব কিছু পড়াইছিলাম। এখানে টর্কের একটা গুরুত্বপূর্ণ জিনিসের সাথে আমাদের পরিচয় হয়েছিল, সেটা হচ্ছে দ্বন্দ্ব, যুগল, যেটাকে ইংরেজিতে বলা হয় কাপল বা বলের ভ্রামক। এই দ্বন্দ্ব বা যুগল কাকে বলে? দ্বন্দ্ব বা যুগল হচ্ছে এক ধরনের টর্ক, একটা বিশেষ টর্ক। তো এর শর্ত ছিল তিনটা শর্ত, গুরুত্বপূর্ণ তিনটা শর্ত। শর্ত কি কি? দুইটা সমান মানের বল হতে হবে, প্রথম শর্ত, দুইটার মান হতে হবে সমান। 2 নম্বর শর্ত হচ্ছে দুইটা বল পরস্পরের সমান্তরালে ক্রিয়া করবে, দুইটা বলকে পরস্পরের সমান্তরালে ক্রিয়া করতে হবে। এবং 3 নম্বর শর্তটা ছিল হচ্ছে দুইটা বল পরস্পরের বিপরীত দিক হয়ে ক্রিয়া করবে, একটা যেদিকে ঠিক আর একটা তার 180 ডিগ্রি বিপরীত দিকে থাকবে। এই তিনটা শর্ত, সমান মানের, সমান্তরাল এবং পরস্পরের বিপরীত দিক হয়ে কোনো বস্তুর উপরে যদি দুইটা বল প্রযুক্ত হয় এবং তার কারণে বস্তু যদি ঘুরতে চায়, তাহলে সেখান থেকে যে টর্কটা পাই সেই টর্কটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব বা যুগল। তাহলে আমি এখানে একটু লিখি দ্বন্দ্ব বা যুগলের শর্তগুলো একটু লিখি। তাহলে প্রথম শর্ত, শর্ত 1, দুইটা সমান মানের বল হতে হবে, দুইটি বলের মান হবে সমান। 2 নম্বর শর্ত হচ্ছে বলদ্বয় পরস্পরের সমান্তরাল হবে, পরস্পরের সমান্তরাল হবে। এবং 3 নম্বর শর্তটা হচ্ছে বলদ্বয় পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করবে, বিপরীত দিকে ক্রিয়া করবে। এটা হচ্ছে 3টা শর্ত। মনে করো এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এই অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরতে পারে। এখন এই বস্তুর উপরে আমি দুইটা বল প্রযুক্ত করছি, মনে করো যে এইখানে একটা বল প্রযুক্ত হয়েছে এইদিকে, এটা হচ্ছে এফ মানের একটা বল, আর এইখানে একটা বল প্রযুক্ত হয়েছে এইদিকে, এটা হচ্ছে এফ মানের একটা বল। দুইটা বলের মান সমান এবং দুইটা বল পরস্পরের সমান্তরাল। তাহলে দেখো এই বলের রেখাটা, এটাকে যদি আমি এইদিকে বর্ধিত করি, এই বলের রেখা এটাকে যদি এইদিকে বর্ধিত করি, তাহলে এই যে দুইটা রেখা পরস্পরের সমান্তরাল, তাহলে সমান মানের বল পরস্পরের সমান্তরাল হয়ে এই বস্তুর উপরে ক্রিয়া করতেছে। এবার কি হবে? আরেকটা শর্ত কি? 3 নম্বর শর্ত কি? বল দুইটা পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করবে। এটা দেখো যেদিকে ক্রিয়া করতেছে এইটা তার ঠিক বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তাহলে এই যে বলটা প্রযুক্ত হয়ে এই বস্তুটাকে দেখো এই দিকে ঘুরাইতে যাবে, আর এই বলটা প্রযুক্ত হয়ে এই বস্তুটাকে এই দিকে ঘুরাইতে যাবে। তাহলে এই বলের জন্য এইটা একটা টর্ক টাউ 1, আর এই বলের জন্য এইটা একটা টর্ক টাউ 2। তাহলে তুমি খেয়াল করো এই বলটা প্রযুক্ত হয়ে বস্তুটাকে এই দিকে ঘুরাইতে যাচ্ছে, এই যে এখানে ধরে মনে করো যদি কেউ একটা দড়ি দিয়ে এইভাবে টানে, তাহলে এই বস্তুটা এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এই দিকে ঘুরে যেতে চায়। আবার আমি যদি এইখানে দড়ি বেঁধে এইদিকে টানি, তাহলে বস্তুটা দেখো এই দিকে ঘুরে আসতে চায়, এইভাবে ঘুরে আসতে চায়। তার মানে এটাও যেদিকে ঘুরাইতে চাচ্ছে এটাও সেই দিকে ঘুরাইতে চাচ্ছে। দেখো এটাই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতে চাচ্ছে, এটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতে চাচ্ছে, তাহলে দুইটাই একই দিকে ঘুরাইতে চাচ্ছে। তাহলে একটা যদি থাকতো, মনে করো এইটা নেই, তাহলে শুধু এইদিকে ঘুরাইতে চাচ্তো, তার জন্য টর্ক 1। আর যদি মনে করো এইটা নাই, তাহলে শুধুমাত্র এই বলটা আছে, এইদিকে ঘুরাইতে চাচ্তো, তাহলে সেটা হইতো টর্ক 2। তাহলে দুইটা মিলে টর্ক বেশি হইলো না কম হইলো? যেহেতু একই দিকে ঘুরাইতে যাচ্ছে, এও যেদিকে ঘুরাইতে যাচ্ছে এও সেই দিকে ঘুরাইতে যাচ্ছে, তাহলে দুইটা আরো বেশি ভালোভাবে ঘুরবে না দুইটা বল প্রযুক্ত হলে? তাহলে নিট টর্ক, লব্ধি টর্ক টাউ, এটা হবে টাউ 1 এবং টাউ 2, এই দুইটার যোগফল। কেন যোগফল? কারণ দুইটা একই দিকে ঘুরাইতে যাচ্ছে। যদি এমন হইতো দুইটা বিপরীত দিকে ঘুরাইতে যাচ্ছে, একটা যেদিকে ঘুরাইতে যাচ্ছে আর একটা তার বিপরীত দিকে, তখন আমরা এখানে মাইনাস করতাম, যোগ করতাম না, বিয়োগ করে দিতাম। যেহেতু দুইটা একই দিকে ঘুরাইতে যাচ্ছে, এ যেদিকে এও ঠিক সেই দিকে ঘুরাইতে যাচ্ছে, তাহলে এই কারণে আমি নিট টর্ক পাবো এই দুইটা টর্কের যোগফল। ঠিক আছে? এই দুইটা টর্কের যোগফল দিয়ে আমরা পাইতাম হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম যে বল এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, বল এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। যদি দুইটা সমান মানের বল পরস্পরের সমান্তরালে বিপরীত দিকে প্রযুক্ত হয়, তাহলে যে নিট টর্ক, মোট যে টর্কটা, এটাকে বলা হয় দ্বন্দ্ব। তো দ্বন্দ্ব বা বলের ভ্রামকের মানটা আমরা কিভাবে পাই? বলের মান, যে কোনো একটা বলের মান এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে বলের মান মনে করো এফ এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব নিতে হবে। তাহলে লম্ব দূরত্ব দেখো, এইটা হচ্ছে বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, এই যে এইটা, এই লম্ব দূরত্বটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করতাম। তাহলে এফ এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ডি এর গুণফলটাই হইতো বলের ভ্রামক বা টর্কের মান।
তো এটাকে বলা হয় হয়তো দ্বন্দ্ব। এখন দ্বন্দ্ব জিনিসটাকে আমি তোমাকে কেন বুঝালাম, কারণ এইখানে দেখো এই যে তড়িৎ দ্বিমেরুর উপরে যে টর্কটা প্রযুক্ত হয়েছে এটা হচ্ছে দ্বন্দ্ব। কিভাবে? দুইটা সমান মানের বল পরস্পরের সমান্তরাল আছে। দেখো এইটা এই রেখাটাকে বর্ধিত করি, এটাকে এইদিকে বর্ধিত করি, তাহলে দেখো দুইটা রেখা পরস্পরের সমান্তরাল, বলের রেখা পরস্পরের সমান্তরাল। তাহলে সমান মানের বল পরস্পরের সমান্তরাল আছে এবং পরস্পরের বিপরীত দিকে, এইদিকে তো এইদিকে। তাহলে এই যে তড়িৎ দ্বিমেরু তার উপরে অবশ্যই একটা দ্বন্দ্ব প্রযুক্ত হয়েছে। তাহলে দ্বন্দ্বের এখান থেকে আমরা যদি টর্ক বের করতে চাই, তাহলে টর্ক বের করতে পারি বল গুণ বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ওই যে এই সূত্রটা, বল গুণ বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, কি লতিফ? ঠিক আছে। তো তাহলে বলের মান কত? এখানে বলের মান কত? এই বলের মান এফ, এই এফ ইকুয়াল টু কত? ই ইন্টু কিউ, আর বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে আমরা লম্ব দূরত্বটা নিই, এখান থেকে এই রেখার উপর লম্বটা নিই। দেখো এই যে এই রেখার উপর লম্ব টানলাম, তাহলে লম্ব টানলে এই যে দূরত্বটা এটা হচ্ছে বল দ্বয়ের লম্ব দূরত্ব, যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এফ আর ডি এর গুণফল, এই গুণফলটাই হবে হচ্ছে টর্ক। এখন আমরা মানগুলো বসাই। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে ই ইন্টু কিউ, এফ এর মানটা বসালাম, ডি, তাহলে এটাই হচ্ছে টর্কের মান। এখন দেখো খেয়াল করো, এই কোণটাকে আমি বললাম এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এইখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 2l, এল এল, তাহলে এল প্লাস এল, তাহলে এই যে টোটাল দূরত্বটা এটা হচ্ছে 2l। এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 2l। এই কোণের সাইন থিটা যদি আমরা নিই, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত? ডি, আর অতিভুজ কত? 2l। তাহলে অতএব ডি, বল দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব ডি, এটা হবে 2l সাইন থিটা। এটা নিয়ে আমি এখানে বসাবো, ডি এর পরিবর্তে এটাকে বসাবো। তাহলে ডি এর পরিবর্তে বসাইলে ই কিউ, ডি এর মানটা আমরা পাইলাম 2l সাইন থিটা, ডি এর পরিবর্তে এটা বসালাম। এখন দেখো তো একটু খেয়াল করে, কিউ ইন্টু 2l, এই যে কিউ ইন্টু 2l, এটা মানে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান পি এর মান, এই যে পি, কিউ ইন্টু 2l, চার্জের মান চার্জের মধ্যবর্তী দূরত্ব 2l, এর গুণফলটা হচ্ছে পি। তাহলে এইটুকুর পরিবর্তে আমি পি লিখতে পারি, তাহলে এইভাবে লিখতে পারি ই, এটা পি, এটা হচ্ছে সাইন থিটা। এখন একটু খেয়াল করো, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি অবশ্যই। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, কি রাশি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি রাশি? এখানে বলছিলাম অবশ্যই ভেক্টর রাশি। তাহলে ই একটা ভেক্টর রাশি, পি একটা ভেক্টর রাশি। সাইন থিটাটা কি দেখে দিও, এই যে কোণটা, এই কোণটা কি কোণ? এই কোণটা হচ্ছে চিত্র অনুযায়ী এই কোণটা। তুমি দেখো তড়িৎ দ্বিমেরুর দিক হয় মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। আমরা তো জানি যে তড়িৎ দ্বিমেরুর দিক কোন দিকে হয়? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। এটা হচ্ছে মাইনাস চার্জ, এটা হচ্ছে প্লাস চার্জ। তাহলে আমি যদি বলি তড়িৎ দ্বিমেরুর দিক কোন দিকে হবে, তাহলে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে হবে। এইটা হবে হচ্ছে পি এর ডিরেকশন। ক্লিয়ার? তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন হচ্ছে যে প্লাস চার্জ মাইনাস চার্জ, এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে এখানে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আঁকি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইটা হবে এই দিকে। তাহলে একটু থিটার দিকে তাকাও তো, এই থিটা কোণটা কার কার মধ্যবর্তী কোণ? আমি এভাবে বলতে পারি না, থিটা কোণটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এবং তড়িৎ প্রাবল্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তার মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে থিটা। ই এবং পি এর মধ্যবর্তী কোণ। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ই একটা ভেক্টর রাশি, পি একটা ভেক্টর রাশি, সাইন থিটা এটা হচ্ছে ই এবং পি এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো তো এটা ভেক্টর গুণনের সূত্র না, যে দুইটা ভেক্টর রাশির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, তাহলে এটা সমান ই ক্রস পি। তাহলে এখানে আমি লিখতে পারি এটা হচ্ছে ই ক্রস পি, ভেক্টর সূত্র অনুযায়ী। ঠিক আছে, ভেক্টর গুণনের যে সূত্রটা। আচ্ছা কেউ যদি বলে আচ্ছা আমি এটা লিখবো না, আমি লিখবো পি ক্রস ই, এটাও তো হতে পারে। পি ক্রস ই, পি এর মান ই এর মান তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, ই ক্রস পি, ই এর মান পি এর মান তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, এটাও হতে পারে, এটাও হতে পারে, আমি যদি ভেক্টর ফরম্যাটে এভাবে লিখি। কিন্তু এখন কথা হচ্ছে কি যে এইটা হবে না, ই ক্রস পি হবে না, পি ক্রস ই হবে, বাট ই ক্রস পি হবে না। কেন হবে না একটু পরে বলতেছি। তাহলে আপাতত যেটা হবে সেটা আমরা লিখি। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে পি ক্রস ই, এইটা হচ্ছে টর্কের মান। তাহলে আমি যদি ভেক্টর ফরম্যাটে এইভাবে লিখি যে টর্কের উপরে ভেক্টর সাইন দিই, তাহলে এখানে আমাদের লিখতে হবে পি ক্রস ই। তাহলে টর্ক আমরা পাইলাম, টর্কের রাশিমালা পি ক্রস ই এবং টর্কের মান এটা হচ্ছে পি ই সাইন থিটা। তাহলে এই যে দুইটা সূত্র তড়িৎ দ্বিমেরুর জন্য বহিস্থভাবে প্রযুক্ত একটা তড়িৎ ক্ষেত্রে, এই যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা টর্ক ইকুয়াল টু পি ক্রস ই এবং টর্কের মান পি ই সাইন থিটা। তাহলে এই দুইটা জিনিস একটু মুখস্থ করবা। এখন আমি একটু বলতে চাই যে কেন পি ক্রস ই হবে, কেন ই ক্রস পি হবে না। এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের প্লাস চার্জে চার্জিত পাত। আমরা সর্বদাই
সুষম তড়িৎ ক্ষেত্র নিয়ে কথাবার্তা বলবো। আমরা একটা তড়িৎ দ্বিমেরুকে ভুলেও কখনো অসম তড়িৎ ক্ষেত্রে রাখবো না, সর্বদাই সুষম তড়িৎ ক্ষেত্রে সাদা সিধা একটা তড়িৎ ক্ষেত্রের কথাই আমরা চিন্তা করবো, আমরা জটিল কোনো তড়িৎ ক্ষেত্রের কথা চিন্তা করবো না। ক্লিয়ার জিনিসটা? তো এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে প্লাস চার্জে চার্জিত পাত, আর এইটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের মাইনাস চার্জে চার্জিত পাত। এখন আমি এই সুষম তড়িৎ ক্ষেত্রের মাঝে একটা তড়িৎ দ্বিমেরুকে ফেললাম, এইটা হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে প্লাস চার্জ প্লাস কিউ মানের চার্জ, এটা হচ্ছে মাইনাস চার্জ মাইনাস কিউ মানের চার্জ। তাহলে তড়িৎ দ্বিমেরুকে যদি আমি এরকম সুষম তড়িৎ ক্ষেত্রে ফেলি, কি ঘটনা ঘটবে? প্লাস চার্জের উপরে একটা বল প্রযুক্ত হবে, সেই বলের ডিরেকশনটা থাকবে এইদিকে এবং বলের মান এফ হবে ই কিউ। অনুরূপভাবে এই মাইনাস চার্জের উপরে একটা বল প্রযুক্ত হবে, সেটা হবে এইদিকে এবং এই বলের মানটা হবে হচ্ছে এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ। ক্লিয়ার? তাহলে দেখো দুইটা সমান মানের বল পরস্পরের বিপরীতমুখী হয়ে এই তড়িৎ দ্বিমেরুর দুই প্রান্তে প্রযুক্ত হয়েছে। এই প্রযুক্ত হয়ে এবার কি ঘটনাটা ঘটাইতে চাই, আমি যদি একটা তড়িৎ দ্বিমেরুকে এইভাবে তড়িৎ ক্ষেত্রে ফেলে দিই, তাহলে দেখো এবার এইভাবে থাকবে না, ঘুরে যাবে। কোন দিকে ঘুরে যাবে বা কেন ঘুরে যাবে? এই যে তড়িৎ দ্বিমেরুর এই প্রান্তে একটা বল প্রযুক্ত হচ্ছে এইদিকে এবং এই প্রান্তে একটা বল প্রযুক্ত হচ্ছে এইদিকে, এই বল প্রযুক্ত হওয়ার জন্য সেটা এইভাবে ঘুরে যাবে। তুমি এভাবে চিন্তা করো, এটা হচ্ছে একটা লাঠি, এই লাঠির এই মাথায় কেউ দড়ি দিয়ে বেঁধে এইদিকে টানতেছে এবং এই লাঠির কেউ এই মাথায় দড়ি দিয়ে বেঁধে এইদিকে টানতেছে। তাহলে এই মাথায় যদি দড়ি দিয়ে বেঁধে এইদিকে টানে, তাহলে এই মাথাটা খেয়াল করে দেখো, এই মাথাটা কিন্তু এইভাবে ঘুরে যাবে। এবং ঠিক একই সাথে এই মাথায় যদি কেউ দড়ি দিয়ে বেঁধে এইদিকে টানে, তাহলে এই মাথাটা এই দিকে ঘুরে যাবে, এই দিকে ঘুরে যাবে। তাহলে দুইটা ঘটনা যদি একই সাথে ঘটে, মানে এই প্রান্তে এদিকে টানতেছে এবং এই প্রান্তে দড়ি দিয়ে বেঁধে এইদিকে টানতেছে, তাহলে এই লাঠিটা একই সাথে এই প্রান্তে দড়ি দিয়ে বেঁধে এইদিকে টানলে এবং এই প্রান্তে দড়ি দিয়ে বেঁধে এইদিকে টানলে এই জিনিসটা দেখো এইভাবে ঘুরে যাবে। তাহলে কিভাবে ঘুরে যাচ্ছে একটু খেয়াল করো, এই যে এই দিকে ঘুরে যাচ্ছে, এটা এই দিকে এবং এইটা এই দিকে, মানে এইভাবে ঘুরে যাচ্ছে। তাহলে এই যে তড়িৎ দ্বিমেরুটা ঠিক একইভাবে এই সুষম তড়িৎ ক্ষেত্রে টর্ক প্রযুক্ত হবে এবং টর্ক প্রযুক্ত হয়ে ঘুরে যাবে। তাহলে ঘোরার ডিরেকশনটা তো আমরা বুঝে গেছি। এখন আমরা টর্কের রাশিমালাটা পাইলাম, আমরা দেখতে চাই হচ্ছে টর্কের সঠিক রাশিমালা ভেক্টর ফর্মে কোনটা হবে। মানে টর্ক ইকুয়াল টু, দেখো আমি এটা লিখতে পারি যে টর্ক ইকুয়াল টু পি ক্রস ই, এটা আমি পাইছি। এবং আরেকটা জিনিস পাইছি যে টর্ক ইকুয়াল টু ই ক্রস পি, আমি চাইলে এভাবেও লিখতে পারি। তো একটু আগে আমি বলছিলাম যে এভাবে আমরা লিখবো না, কারণ এটা ভুল, এটা ঠিক। এখন এই যে ভুল আর ঠিক, এটা আমি বুঝলাম কেমনে, এইটা আমরা কিভাবে দেখতে পারি? তো এটা আমরা দেখবো হচ্ছে ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী। পি ক্রস ই দিয়ে যদি টর্কের ডিরেকশনটা পাওয়া যায় এবং সেটা যদি চিত্রের সাথে মিলে যায়, তাহলে এটা হচ্ছে সঠিক সূত্র। ই ক্রস পি দিয়ে যদি টর্কের ডিরেকশনটা পাওয়া যায় এবং সেটা যদি চিত্রের সাথে মিলে যায়, যদি সঠিক দিকটা নির্দেশ করে, তাহলে এটাই হচ্ছে সূত্র। তাহলে আমরা চিত্রের সাথে মিলায়ে দেখবো প্র্যাকটিক্যালি কোন জিনিসটা ঘটে। ক্লিয়ার? তাহলে তুমি এবার একটু চিত্রে তাকাও তো, চিত্রে দেখো তো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিক থেকে কোন দিকে? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। এইটা হচ্ছে পি এর ডিরেকশন, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু সেন্টার। আমি যদি এই সেন্টারের এখানে এই যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা আঁকি, তাহলে কিভাবে আঁকবো? তড়িৎ ক্ষেত্র প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে, এই যে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই এর ডিরেকশন। আমরা যখন একটু আগে ক্যালকুলেশন করি তখন কিন্তু আমরা এইখানে ই দেখাইছিলাম যে এটা ই এবং এইটা হচ্ছে থেটা। এই কোণটা থেটা হলে দেখো এই কোণটাও কিন্তু থেটা হয়। থেটার পরিচয়টা কি? থেটার পরিচয় হচ্ছে ই এবং পি এর মধ্যবর্তী কোণ। তাহলে পি একটা ভেক্টর রাশি, ই একটা ভেক্টর রাশি, এই থেটাটা হচ্ছে ই এবং পি এর মধ্যবর্তী কোণ। এখন এই যে তড়িৎ দ্বিমেরুটা, এর উপরে প্রযুক্ত টর্কের জন্য তড়িৎ দ্বিমেরুটা এইভাবে ঘুরে যাচ্ছে। তাহলে ঘোরার ডিরেকশনটা আমি একটু এখানে আঁকি। তাহলে দেখো এই প্রান্ত এই যে এই দিকে ঘুরে যাচ্ছে আর এই প্রান্তটা এই দিকে ঘুরে যাচ্ছে, তার মানে দেখো ঘড়ির কাঁটার দিকে এই যে এইভাবে ঘুরে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে টর্কের ডিরেকশনটা। এখন আমি এই দুইটা সূত্র থেকে, এখান থেকে পি ক্রস ই এবং এখান থেকে ই ক্রস পি দিয়ে দেখবো যে টর্কের ডিরেকশন এই চিত্র অনুযায়ী সঠিক কোনটা হয়, কোন সূত্রটা টর্কের সঠিক ডিরেকশনটা দেয়, তাহলে সেটাই হবে আমার সঠিক সূত্র। বুঝতে পারছো? যে সূত্রটা টর্কের সঠিক ডিরেকশনটা দিবে সেটাই হবে হচ্ছে আমার সঠিক সূত্র। দেখি একটু আমরা এখানে খেয়াল করে। তাহলে তুমি একটু দেখো যে ঘোরার ডিরেকশনটা একটু বোঝো। এই যে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘোরা মানে কোন দিকে? এইভাবে ঘোরা মানে হচ্ছে ভেতরের দিকে। কিভাবে আমি বুঝলাম? তুমি দেখো একটা যদি এখানে একটা স্ক্রু হয়, সেই স্ক্রুটাকে যদি তুমি এইভাবে ঘোরাও, একটু খুব ভালো করে খেয়াল করো, এইভাবে যদি ঘোরাও তাহলে স্ক্রুটা টাইট হয়। এই যে এইভাবে ঘোরাচ্ছি মানে টাইট দিচ্ছি, আর টাইট দিচ্ছি মানে ভেতরের দিকে যাচ্ছে। আর যদি এমন হয় আমি উল্টা দিকে ঘোরাতাম, এভাবে ঘোরাতাম, তাহলে খুলে আসতো। দেখো ঢিল দিতাম তাহলে খুলে আসতো, মানে উপরের দিকে চলে আসতো, উপরের দিকে চলে আসতো। জিনিসটা যদি না বোঝো, আমি তোমাদের সবসময় বলি যে তোমরা পানির বোতল দিয়ে চিন্তা করবা। দেখো আমার এখানে একটা পানির বোতল আছে, কিন্তু এটা একটু বড় সড়ো বোতল হয়ে গেছে, যাই হোক। তুমি দেখো এই যে বোতলের মুখটা, এই মুখটাকে আমি একটু ঢিল দিয়ে রাখলাম। এখন আমি যদি এইদিকে ঘুরাই, এই যে এইদিকে ঘোরানো মানে আমি বলছিলাম ভেতরের দিক, তাহলে এই যে বোতলের মুখটা এটা ভেতরের দিকে যাবে, টাইট হবে। দেখো এই যে এইভাবে ঘোরাচ্ছি, এই যে
এই যে টাইট দিলাম, দেখো এটা কিন্তু খুলতেছে না, টাইট হচ্ছে, ভেতর দিকে যাচ্ছে। এবার যদি উল্টা ঘুরাই, দেখো এই যে এইভাবে ঘুরাচ্ছি, এই যে এইভাবে ঘুরাচ্ছি, তাহলে এই যে খুলে চলে আসছে, দেখো খুলে চলে আসছে। তাহলে আমি যখন এইভাবে ঘুরাচ্ছি খুলে চলে আসতেছে, তার মানে উপরের দিকে চলে আসতেছে। তাহলে আবার একটু বলি, এইভাবে ঘুরানো মানে টাইট দেওয়া, ভেতরের দিকে যাচ্ছে, আর এইভাবে ঘুরানো মানে হচ্ছে ঢিল দেওয়া, উপরের দিকে চলে আসতেছে। তাহলে এইখানে এই যে চিত্র অনুযায়ী টর্কের ডিরেকশনটা, এটা হচ্ছে এই দিকে ঘুরাচ্ছি, তার মানে টাইট দিচ্ছি, ভেতরের দিকে যাচ্ছে। তাহলে আমি একটু এখানে বাংলা কথায় লিখি, এই যে টর্ক এর ডিরেকশনটা হচ্ছে ভেতরের দিকে। কোন দিকে? ভেতরের দিকে। এটা হচ্ছে টর্কের ডিরেকশন। এটাকে ফিজিক্সের ভাষায় আমরা কিভাবে লিখতে পারি বা আঁকতে পারি? আমরা এইভাবে আঁকতে পারি যে এই যে গোল দিয়ে এর মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে বুঝাইতে পারি। এই ক্রস চিহ্ন মানে হচ্ছে ভেতরের দিকে, আর যদি ডট চিহ্ন হতো তাহলে হচ্ছে বাইরের দিকে। এটা মনে আছে তো? এটা আমি তোমাদের আগেও শিখাইছি। আচ্ছা, যারা নতুন তাদের জন্য একটু বলতেছি। দেখো একটা তীরের কথা চিন্তা করো, তীরের মাথাটা হচ্ছে সুচালু এবং তীরের পেছনের পাশটা দেখতে হচ্ছে এরকম। একটা তীর যদি তোমাকে ছেড়ে চলে যায়, এই তীরটা মনে করো তুমি ছুড়ে দিছো, তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাহলে তুমি তীরের পেছন পাশটা দেখতে পাবা, তাই না? তীর চলে যাচ্ছে, তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি তীরটা ছুড়ে দিছো, তাহলে চলে যাচ্ছে, তুমি তীরের পেছন পাশটা দেখতে পাবা, যে পাশটা দেখতে হচ্ছে ক্রসের মতো। এই যে ভেতরের দিকে যাচ্ছে, তাহলে তুমি পেছন পাশটা দেখতে পাবা যেটা দেখতে ক্রসের মতো, তাহলে ডিরেকশনটা হচ্ছে ভেতরের দিকে, বুঝলা? আর এই যে দেখো মাথাটা যদি এমন হয়, এই যে তীরটা, এই কলমের কথা চিন্তা করো, এটা তোমার দিকে আসতেছে, তাহলে তুমি কলমের এই সুচালু বিন্দুটা দেখতে পাবা যেটা দেখতে হচ্ছে একটা ডটের মতো। তাহলে যদি সামনের দিকে আসে, এরকম যদি উপরের দিকে উঠে আসে, এইভাবে উঠে আসে, তাহলে আমরা সামনের দিকটা দেখতে পাই যেটা দেখতে হচ্ছে একটা ডটের মতো, তখন আমরা ডট দিয়ে প্রকাশ করি। তো এখানে টর্কের ডিরেকশনটা কোন দিকে? ভেতরের দিকে, তার মানে চলে যাচ্ছে, যে ভেতরের দিকে চলে যাচ্ছে। এইভাবে ঘুরাচ্ছ, ঘুরাইলে টাইট হচ্ছে, টাইট হলে ভেতরের দিকে যাচ্ছে, ভেতরের দিকে যাওয়া মানে হচ্ছে ক্রস। ঠিক আছে, আমরা এইভাবে বলতে পারি যে এখানে টর্কের ডিরেকশনটা হচ্ছে ক্রস ডিরেকশন। ক্লিয়ার? এখন আমরা একটু মিলাই দেখি। এটা তো প্র্যাকটিক্যাল কথাবার্তা বললাম, চিত্র অনুযায়ী ব্যাপারগুলো আমরা দেখলাম। এবার আমরা সূত্র অনুযায়ী মিলাই দেখব যে কোনটা ঠিক হয়, কোন সূত্রটা টর্কের ঠিক ডিরেকশনটা আমাদের দেয়। তো আমরা ক্রস গুণফলের যে ডানহাতি নিয়ম জানি, দুইটা ভেক্টর রাশিকে আমরা যদি ক্রস গুণফল করি, তাহলে দিক পাওয়ার জন্য, ক্রস গুণফলের দিকটা পাওয়ার জন্য আমরা প্রথম ভেক্টর বরাবর, ডানহাতি নিয়মটা আমি বলতেছি, প্রথম ভেক্টর বরাবর আমি আমার ডান হাতটাকে রাখবো। ডান হাতটাকে রেখে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরানোর চেষ্টা করব। চেষ্টা করলে আমার বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেটাই হবে হচ্ছে ক্রস গুণফলের ডিরেকশন। ফার্স্ট পার্টে ভেক্টর অধ্যায়ে পড়াইছিলাম। যদি এই জিনিসটা সম্পর্কে মানে কারো ভালো প্রপার আইডিয়া না থাকে, ঠিক আছে, ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে তোমরা ইউটিউব চ্যানেল থেকে ভেক্টরের ডট গুণ ক্রস গুণ এই জিনিসগুলো দেখে নিবা। তাহলে দেখো এখানে পি এবং ই দুইটা ভেক্টর রাশি। তাহলে এখানে আমি একটু আঁকি, এইটা হচ্ছে পি, লাল কালি দিয়ে আঁকছি, এটা হচ্ছে পি এবং এইটা হচ্ছে ই। ই একটা ভেক্টর রাশি, পি একটা ভেক্টর রাশি, এইটা হচ্ছে তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ। এখানে আমি কি করতেছি? পি ক্রস ই করতেছি। তাহলে পি বরাবর আমার ডান হাতটাকে রাখলাম, এই যে দেখো রাখছি, রেখে আমি ক্ষুদ্রতর কোণ, এটা হচ্ছে ক্ষুদ্রতর কোণ, ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবার চেষ্টা করবে। এই যে মুঠো পাকাবার চেষ্টা করতেছি, দেখো এই যে এইদিকে ঘুরতেছি, মুঠো পাকাবার চেষ্টা করতেছি। তাহলে মুঠো পাকাবার চেষ্টা করে ই এর দিকে যাচ্ছি, এই যে পি ক্রস ই। আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে দেখো তো, এই যে বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে বলো, বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে? ভেতরের দিকে। তাহলে যে ভেতরের দিকে হলে, ভেতরের দিকে হলে সেটা হচ্ছে ক্রস, ভেতরের দিকে হলে সেটা হচ্ছে ক্রস। তাহলে এখানে এই যে টর্কের ডিরেকশনটা হচ্ছে ভেতরের দিকে, মানে ক্রস। ঠিক আছে, এই যে আমরা পাইছি। তুমি দেখো তো এইটা কি চিত্রের সাথে মিললো? একটু খেয়াল করে দেখো তো, এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে ই, পি ই, এই যে এটা হচ্ছে টর্কের ডিরেকশন, এইদিকে ঘুরছে, তাহলে টর্কটা হচ্ছে ভেতরের দিকে, টর্কটা ভেতরের দিকে। মিলছে কিনা? হ্যাঁ মিলছে। তাহলে এটা মিলছে, তাহলে পি ক্রস ই দিয়ে আমি সঠিক টর্কের ডিরেকশনটা পাবো। তাহলে এটা হচ্ছে সঠিক সূত্র, বুঝে গেলাম। এখন এটা যে ভুল সূত্র সেটা আমরা একটু দেখি, সেটা আমরা একটু এবার বোঝার চেষ্টা করি। তাহলে এটা ছিল হচ্ছে পি, এটা ছিল পি, আর এটা ছিল হচ্ছে ই। ই আর পি এর মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণ এটা হচ্ছে থিটা। এবার আমি কি করতেছি? ই ক্রস পি করতেছি। তাহলে ডান হাতি নিয়ম অনুযায়ী প্রথম ভেক্টর বরাবর আমার হাতটাকে রাখবো, ডান হাতটাকে রাখবো। প্রথম ভেক্টর বরাবর এই যে ডান হাতটাকে রাখলাম, রেখে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবার চেষ্টা করব। এই যে দেখো মুঠো পাকাবার চেষ্টা করতেছি। চেষ্টা করলে আমার বৃদ্ধাঙ্গুলিটা আবার কোন দিকে দেখো তো, এই যে বাইরের দিকে, যে তোমাদের দিকে আসতেছে। তাহলে এভাবে যদি আসে, এভাবে যদি আসে, তাহলে আমি সুচালু বিন্দুটা দেখতে পারবো, যে তীরের সুচালু বিন্দুটা দেখতে পারবো, যেটা হচ্ছে বাইরের দিক নির্দেশ করবে। তাহলে টর্কের দিকটা কোন দিকে নির্দেশ করতেছে? বাইরের দিকে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে ই ক্রস পি, তার মানে এই দিকে ঘুরবে, এই যে এই দিকে ঘুরবে। ই ক্রস পি, টর্কের দিকটা হচ্ছে এই দিকে। এটা হচ্ছে এই সূত্র, এই কথাটা বলতেছে। এবার এই জিনিসটা নিয়ে আসে, এই জিনিসটা নিয়ে আসে এখানে একটু বসাও, বসায় মিল করে দেখো তো কি সঠিক হচ্ছে কিনা। পি ই কিন্তু এই দিকে ঘুরবে, কিন্তু তার কোন দিকে? উল্টা দিকে। মিলছে? মেলে নাই।
টর্কের ডিরেকশনটা কোন দিকে হবে? ভেতরের দিকে। এই যে টর্কের ডিরেকশনটা, এই যে ডট আসছে, তার মানে এটা কি বাইরের দিকে, বাইরের দিকে। দেখো এখানে টর্কের ডিরেকশনটা ছিল এই যে ক্রস, ভেতরের দিকে, ডট আসছে মানে বাইরের দিকে। টর্কের ডিরেকশনটা কি মিলছে? না, না মেলে নাই, এই সূত্র দিয়ে মেলে নাই। তার মানে এই সূত্রটা সঠিক সূত্র না। ক্লিয়ার? এই সূত্রটা সঠিক সূত্র না, এই সূত্রটা হচ্ছে ভুল সূত্র। তাহলে আমরা যদি টর্কের সূত্র লিখি পি এবং ই এর ক্রস গুণফলের মাধ্যমে, তাহলে আমাদের অবশ্যই লিখতে হবে পি ক্রস ই, নট ই ক্রস পি। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছো? এরকম আমরা কিন্তু আরো অনেক জিনিস পড়ছি, ফার্স্ট পার্টেও পড়ছি। দেখো একটা সূত্র ছিল ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এটাও লিখতে পারি আমরা। আবার ভি ইকুয়াল টু আর ক্রস ওমেগা, এটাও আমরা চাইলে লিখতে পারি। এখন বলো তো দুটাই কি ঠিক? না, যে কোনো একটা ঠিক। কোনটা ঠিক আমরা কিভাবে বুঝবো? ক্রস গুণফলের ডান হাতি নিয়ম দিয়ে যেটা মিলবে, প্র্যাকটিক্যাল সেন্সের সাথে বা প্র্যাকটিক্যাল চিত্রের সাথে যেটা মিলবে সেটাই হবে সঠিক সূত্র, আর বাদ বাকিটা হবে ভুল সূত্র। তাহলে আমরা একটু মিলানোর চেষ্টা করি। মনে করো এইটা হচ্ছে একটা বস্তু, এই বস্তু এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এই যে এইটা হচ্ছে একটা বস্তু, তাহলে এইটা হচ্ছে তার ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে এই যে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বস্তুর দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর আর। এই বস্তুটা মনে করো এইভাবে ঘুরতেছে, এই যে এই বস্তুটা এই দিক অনুযায়ী ঘুরতেছে। তাহলে এই দিক অনুযায়ী যদি ঘোরে, তাহলে এর যে রৈখিক বেগ, স্পর্শক বরাবর রৈখিক বেগ ভি, এই ভি এর পরিচয়টা কি? রৈখিক বেগ। তাহলে স্পর্শক বরাবর রৈখিক বেগ এই দিকে কাজ করবে না, যে ভেতরের দিকে, এই যে ওই দিকে কাজ করতেছে, এটা হচ্ছে ভি। এখন ওমেগা কোন দিকে কাজ করবে? তুমি একটু খেয়াল করে দেখো, এইভাবে ঘুরতেছে, এইভাবে যদি ঘোরে, এইভাবে যদি ঘোরে, তাহলে ওমেগাটা কোন দিকে কাজ করবে? ওমেগাটা কাজ করবে হচ্ছে উপরের দিকে। এই দেখো পানির বোতল এনে বোঝাই, এই বোতলের মুখ কি তো খুলে ফেলছো। এই দেখো এই যে পানির বোতলের মুখ এখানে আছে, এই যে আমি একটু টাইট দিয়ে রাখলাম, এইভাবে ঘোরাবো, তাহলে ঘুরাইলে উপরের দিকে এটাই হবে। দেখো এই যে এইভাবে ঘোরাচ্ছি, এই যে বস্তুটা এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, এই দেখো এটা খুলে চলে আসলো, তার মানে উপরের দিকে। তাহলে এই যে ঘূর্ণন বেগটা অর্থাৎ ওমেগা, ওমেগাই তো ঘূর্ণন বেগ, তাহলে ওমেগার ডিরেকশনটা কোন দিকে? এখানে ওমেগার ডিরেকশনটা হচ্ছে এই যে উপরের দিকে, এটা হচ্ছে ওমেগার ডিরেকশন। বস্তুটা যদি এইভাবে ঘোরে তাহলে এই যে উপরের দিকে উঠে আসবে, উপরের দিকে উঠে আসলে ওমেগা হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, এখন আমরা একটু মিলাই তো দেখি তো উপর থেকে এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা ঠিকঠাক দিক নির্দেশ করে। তাহলে আমি দেখো এই যে তিনটা কলমকে একটু এইভাবে বসাই। এই লালটা মনে করো ভি এর ডিরেকশন, তাহলে ভি হচ্ছে এই যে ভেতরের দিকে, আর এটা হচ্ছে ওমেগার ডিরেকশন, এবং এই কালো যে কলমটা, এই কালো কলমটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর এর ডিরেকশন। তাহলে দেখো আরটাকে একটু বর্ধিত করলে এইদিকে চলে আসবে, এটা হচ্ছে আর ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওমেগা, এবং লালটা হচ্ছে ভি। ওমেগা ক্রস আর করলে আমরা ভি পাবো, দেখি তো পাই কিনা। এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে আর, তাহলে এই যে ওমেগা ক্রস আর করবো, তাহলে ওমেগা বরাবর আমি আমার ডান হাতটাকে রাখবো, এই যে দেখো ডান হাতটাকে রাখলাম। এবার ক্ষুদ্রতর কোণে মুঠো পাকায় আমি বাদবাকি ভেক্টরের দিকে যাব, তাহলে ওমেগা ক্রস আর, এটা ওমেগা এটা আর, তাহলে ওমেগা ক্রস আর, এই দেখো মুঠো পাকায় যাচ্ছি। তাহলে আমার বৃদ্ধাঙ্গুলিটা দেখো তো কোন দিকে? এই যে বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে এই যে ভেতরের দিকে, তাহলে ভেতরের দিকে সেটাই হচ্ছে ভি এর ডিরেকশন। আমি বলছিলাম লালটাই হচ্ছে ভি এর ডিরেকশন, পাইছি। দেখো তো আবার বলি, ওমেগা আর, তাহলে ওমেগা ক্রস আর, এইটা হচ্ছে ভি এর ডিরেকশন। দেখো তো এটা এই যে লালটার দিকে গেছে কিনা, গেছে, তার মানে এইটা হচ্ছে সঠিক সূত্র। এখন এটা যে ভুল সূত্র সেটা একটু যাচাই করে দেখি। আর ক্রস ওমেগা দাও, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওমেগা, তাহলে এই যে আর বরাবর আমি এবার ডান হাতটাকে রাখলাম, আর থেকে ওমেগার দিকে ঘুরবো, এটা ওমেগা এটা আর ক্রস ওমেগা, দেখো ভালো করে আর ক্রস ওমেগা। তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? যে তোমার দিকে। দেখো তো এইদিকে লাল কলম আছে, লাল কলম কি এদিকে আছে? লাল কলমটা অর্থাৎ ভি সে কোন দিকে আছে? এই দিকে। আমি কি পাইছি? আর ক্রস ওমেগা দিয়ে পাইনি, দেখো এই যে এইদিকে পাইনি, তার উল্টা দিকে, তার মানে এটা সঠিক সূত্র না। তাহলে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, বাট আর ক্রস ওমেগা না। এটা ফার্স্ট পার্টে আমি বুঝাইছি, এখানে আমি আরো একবার বুঝাই দিলাম যাতে তুমি এই জিনিসটা বুঝতে পারো। তাহলে টর্কের ডিরেকশন অর্থাৎ টর্কের সঠিক সূত্র কোনটা, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখান থেকে দেখো আরেকটা কথা একটু বলি, আমি তোমাদের টর্কের প্রমাণটা অর্থাৎ টর্কের যে রাশিমালাটা নির্ণয় করলাম, এটা আমি দ্বন্দ্বের সূত্র দিয়ে দেখাইছি। কারণ অনেকে মনে করতে পারো ভাই আমি দ্বন্দ্বের সূত্র দিয়ে করব না, আমি নর্মাল সূত্র দিয়েই যাব, দ্বন্দ্বে যাব না, নর্মাল সূত্র দিয়ে যাব, তাও কিন্তু হয় এবং সেটাও সহজ। কেউ যদি এভাবে বুঝতে চাও তার জন্য আমি বলতেছি। তুমি দেখো এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে এইখানকার যে দূরত্বটা, এই দূরত্বটা এটা হচ্ছে এল, এই এলকে আমি বললাম হচ্ছে আর। ঘূর্ণন অক্ষ থেকে মাইনাস চার্জের এই দূরত্বটা, এই দূরত্বটা এল, এটাকে আমি বললাম হচ্ছে আর। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এই বলটা এই দিকে কাজ করে, এই যে তড়িৎ দ্বিমেরুটা, এই তড়িৎ দ্বিমেরুটাকে এই দিকে ঘুরাইতে চাচ্ছে, তাহলে এটাকে আমি বললাম হচ্ছে টর্ক 1।
এই চার্জের উপরে এই বলটা প্রযুক্ত হয়ে তড়িৎ দ্বিমেরুটাকে এইদিকে ঘুরাইতে চাচ্ছে, তাহলে এইটা হচ্ছে টর্ক 2, দুইটা টর্ক আলাদা আলাদা করে, এই বলের জন্য একটা টর্ক, এই বলের জন্য একটা টর্ক, এরকম আমরা দুইটা টর্ক চিন্তা করলাম। এখন দেখো দুইটা টর্ক একে অপরকে সাহায্য করতেছে নাকি বাধা দিচ্ছে, তুমি একটু বোঝার চেষ্টা করো তো। এই টর্কটা এইদিকে ঘোরাচ্ছে, এই টর্কটা এইদিকে ঘোরাচ্ছে, তাহলে এও যেদিকে ঘুরাইতে চাচ্ছে এও সেইদিকে ঘুরাইতে চাচ্ছে, একজন একজনকে সাহায্য করতেছে, বাধা দিচ্ছে না কিন্তু। দেখো এ এইদিকে ঘুরাইতে চাচ্ছে, এ এইদিকে ঘুরাইতে চাচ্ছে, তাহলে আলটিমেটলি এ একে সাহায্য করতেছে, দুইজন মিলে আরো এই জিনিসটাকে বেশি ভালোভাবে ঘুরাইতে চাচ্ছে। তাহলে আমি যদি নিট টর্ক বলি, তাহলে নিট টর্ক হবে দুইটা টর্কের যোগফলের সমান। ক্লিয়ার কিনা? এখন টর্কের সূত্র আমরা কি জানি? টর্কের সূত্র জানি আর এফ সাইন থেটা, এটা হচ্ছে টর্কের সূত্র। তাহলে টাউ ওয়ান এর মান বসাই আর এফ সাইন থেটা, আর আর এফ এর মধ্যবর্তী কোণ। তো তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এখানে আমি যদি এটাকে বর্ধিত করি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটাকে একটু বর্ধিত করলাম, এই যে এইদিকে বর্ধিত করলাম, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, তাহলে এই এফ এবং এটা আর তাদের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে থেটা, আর আর এফ এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে থেটা। দেখো এই কোণটা থেটা হলে এই কোণটাও কিন্তু থেটা হয়, একই কোণ। তাহলে আর এফ সাইন থেটা আমি বসালাম, আর ইকুয়াল টু কত ছিল? এল। তাহলে আর এর পরিবর্তে আমি এল বসাইতে পারি কিনা? তাহলে এটা হচ্ছে টর্ক 1 এর জন্য, ঠিক আছে। এখন আসো টর্ক 2 এর জন্য। তাহলে টর্ক 2 এর জন্য খেয়াল করে দেখো, এই যে ঘূর্ণন অক্ষ থেকে এই বিন্দুর এই যে দূরত্বটা, এই দূরত্বটা এটা হচ্ছে আর বা ব্যাসার্ধ ভেক্টর। তো এটাকে আমি একটু এদিকে বর্ধিত করে দিলাম, বর্ধিত করে দিলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থেটা। তাহলে এখানেও লিখতে হবে আর, এই যে এটা হচ্ছে আর ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে এফ, এফ তাদের মধ্যবর্তী কোণের সাইন থেটা বসাইলাম। আর এর পরিবর্তে আর সমান সমান কত? এল। তাহলে আর এর পরিবর্তে এল লিখতে পারি, কি পারি তো? তাহলে কি পাইলাম? এল এফ সাইন থেটা, এল এফ সাইন থেটা পাইলাম তো। তাহলে এটাকে আমি দেখো তো একবারে যোগ করে লিখতে পারি না, 2L F সাইন থেটা, এটা লিখতে পারি কিনা? দুইটা টর্কের যোগফলই হচ্ছে নিট টর্ক, তাহলে দুইটাকে আমরা যোগ করে দিলাম, তাহলে দুইটাকে যোগ করে দিলাম, আমরা কি পাইলাম? 2L F সাইন থেটা পাইলাম। এখন একটু খেয়াল করি আমরা, এই যে F মানের যে বলটা, এই F ইকুয়াল টু কি ছিল? F ইকুয়াল টু EQ ছিল, তাহলে F এর পরিবর্তে আমরা বসাই হচ্ছে EQ। তাহলে দেখো EQ ইন্টু 2L সাইন থেটা, তাহলে Q ইন্টু 2L এটা মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক P। তাহলে কি পাইলাম? EP সাইন থেটা, তাহলে PE সাইন থেটা, ঠিক আছে, PE সাইন থেটা, আর ভেক্টর ফরম্যাটে লিখলে P ক্রস E। তাহলে এভাবেও কিন্তু আমি প্রমাণ করতে পারি। অনেকে হয় কি দ্বন্দ্ব জিনিসটা ফার্স্ট পার্টে ভালো করে পড়ে না, এই কারণে এখানে এসে যে দ্বন্দ্ব খাটায় আমি যদি প্রমাণ করি তো এই জিনিসটা বুঝতে পারে না। তো বোঝার দরকার নেই, তোমার যদি দ্বন্দ্বের ব্যাপারটা কঠিন লাগে তাহলে তুমি চিন্তা করবা এর জন্য একটা টর্ক, এর জন্য একটা টর্ক, দুইটা টর্কের যোগফল হবে নিট টর্ক। তাহলে টর্কের সূত্র আর এফ সাইন থেটা, তাহলে এখানে এল এফ সাইন থেটা, এল এফ সাইন থেটা দুইটা যোগ করলে হবে 2L F সাইন থেটা। এফ এর মানটা বসাবা, এফ এর মানটা হচ্ছে EQ বসাবা, বসানোর পরে Q ইন্টু 2L এটা হবে হচ্ছে P। তাহলে EP সাইন থেটা ভেক্টর ফরম্যাটে লিখলে টর্ক ইকুয়াল টু কি হবে বলো তো? P ক্রস E, এটা হচ্ছে টর্কের মান, ঠিক আছে। ওকে, আমরা আরেকটা জিনিস একটু বের করতে চাই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম টর্ক এবং মিনিমাম টর্ক। তাহলে দেখো তো টর্কের সূত্রটা, টর্কের মান নির্ণয় সূত্রটা হচ্ছে PE সাইন থেটা, তাই তো? PE সাইন থেটা। ম্যাক্সিমাম টর্ক হবে কি হলে? P হচ্ছে একটা ধ্রুবক মান, তাই না? P ইকুয়াল টু Q ইন্টু 2L ধ্রুবক মান। E হচ্ছে একটা ধ্রুবক মান, কেন E ধ্রুবক মান কেন? সুষম তড়িৎ ক্ষেত্র, প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান সমান, E এর মান কনস্ট্যান্ট। তাহলে P এবং E যদি কনস্ট্যান্ট হয় তাহলে টর্কের মানটা ডিপেন্ড করে কার উপর? সাইন থেটার উপর। সাইন থেটার মানটা সর্বোচ্চ হলে টর্কের মানটা সর্বোচ্চ হবে। এখন বলো তো সাইন থেটার সর্বোচ্চ মান কত? থেটার কোন মানের জন্য সাইন থেটার সর্বোচ্চ হয়? 90 ডিগ্রির জন্য সাইন থেটা সর্বোচ্চ হয়। তাহলে ম্যাক্সিমাম টর্ক হবে তখনই যখন থেটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে থেটা যদি 90 ডিগ্রি হয় তাহলে টর্ক, ম্যাক্সিমাম টর্ক এটা হবে হচ্ছে PE সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, তাহলে ম্যাক্সিমাম টর্কের মানটা আমরা পাবো হচ্ছে PE, এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। মিনিমাম টর্ক কত হবে? আমরা এটা বের করতে চাই মিনিমাম টর্ক। মিনিমাম টর্কটা কত হবে? মিনিমাম টর্কটা হবে তখনই যখন সাইন থেটার মানটা হবে মিনিমাম, মিনিমাম মানে 0। সাইন থেটার মান 0 হয় কখন? যখন থেটার মান হয় 0 ডিগ্রি। তাহলে টর্ক মিনিমাম, তাহলে টর্ক মিনিমাম হবে যখন থেটা এটা হবে হচ্ছে 0 ডিগ্রি। তাহলে টর্ক মিনিমাম এটা হবে PE সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে 0, তাহলে মিনিমাম টর্ক হবে হচ্ছে 0, ঠিক আছে। তুমি দেখো যদি কোণের মানটা 0 ডিগ্রি হয় তাহলে কোনো টর্ক প্রযুক্ত হবেই না।
কোণের মানটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কোনো টর্ক প্রযুক্ত হবে না, এবং কোণের মানটা 90 ডিগ্রি হলে সবচেয়ে বেশি টর্ক প্রযুক্ত হবে। চিত্র অনুযায়ী জিনিসটা বোঝা যায় কিনা তুমি এখানে এই চিত্রের দিকে একটু খেয়াল করো, এগুলো আমি একটু মুছে ফেলি। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এই যে এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এভাবে আছে। তাহলে দেখো তো এভাবে থাকলে এই যে এর উপরে যে বলটা কাজ করবে সেই বলটা কাজ করবে এইদিকে, এর উপরে যে বলটা কাজ করবে সেই বলটা কাজ করবে এইদিকে। দেখো এবার কিন্তু আর ঘুরাইতে চাবে না, এই যে টানবে, জাস্ট এই যে দুই দিক ধরে টানবে, এবার কিন্তু আর ঘুরাইতে চাবে না। তাহলে এটা আমরা চিত্র দিয়ে বুঝতে পারতেছি। আবার দেখো এইভাবে বোঝা যায়, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে এটা হচ্ছে পি এর ডিরেকশন, এটা হচ্ছে পি এর ডিরেকশন, এবং তড়িৎ প্রাবল্য ইও কাজ করতেছে একই দিকে। তাহলে ই এবং পি এর মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে যদি কোণটা 0 ডিগ্রি হয়, দেখো এটা আর ঘুরতে চায় না, এই অবস্থায় থাকতে চাই, এই অবস্থায় থাকবে, এদিকেও ঘুরবে না ওদিকেও ঘুরবে না, ঘোরার এবার কোনো চান্স নাই। তাহলে যেহেতু ঘোরার চান্স নাই, তার মানে টর্কের মান এবার 0, ঘুরবেই না, টর্ক 0। ঘুরতে হলে টর্ক লাগবে, ঘুরতে হলে টর্ক অবশ্যই লাগবে, টর্ক নেই মানে ঘুরবে না, সহজ কথা। এবার দেখো তো ম্যাক্সিমাম টর্ক প্রযুক্ত হবে কি হলে? ম্যাক্সিমাম টর্ক প্রযুক্ত হবে যদি এই ঘটনা ঘটে, এই যে দেখো, সরি ভুল এঁকে ফেলছি, এইভাবে যদি থাকে, এটা হচ্ছে প্লাস চার্জ, প্লাস কিউ চার্জ, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এভাবে আসছে, চিন্তা করো। তাহলে এটা হচ্ছে ই এর সাথে পি এর ডিরেকশন, তাহলে পি এর ডিরেকশনটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, এটা হচ্ছে পি এর ডিরেকশন, মধ্যবর্তী কোণ থিটা, এই থিটাটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো সবচেয়ে বেশি টর্ক প্রযুক্ত হবে, খুব দ্রুত ঘুরে যাবে এবং বেশি ঘুরে যাবে। এই যে প্লাস চার্জ তার উপরে বল প্রযুক্ত হবে, এইদিকে মাইনাস চার্জ তার উপরে বল প্রযুক্ত হবে। তাহলে মনে করো এরকম একটা লাঠি আছে, এই লাঠিটাকে এখানে রেখে, এটা হচ্ছে তার মাঝখানে, এটা হচ্ছে তার ঘূর্ণন অক্ষ, এটা হচ্ছে সেন্টার। এই লাঠিটাকে এখানে রেখে কেউ একজন এখানে ধরে এদিকে টান দিছো, আর কেউ একজন এখানে ধরে এদিকে টান দিছো, তাহলে ওইটা তো তাড়াতাড়ি ঘুরে এই অবস্থায় চলে যাবে, এই যে ঘুরে কিন্তু এই অবস্থায় গিয়ে থেমে যাবে। তাহলে এখানে কিন্তু ম্যাক্সিমাম টর্ক প্রযুক্ত হবে। তাহলে মিনিমাম টর্ক আর ম্যাক্সিমাম টর্ক, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এখন আমরা এই টর্ক রিলেটেড ছোট ছোট দুইটা ম্যাথ করব। তাহলে 1 নম্বর ম্যাথটা, এই ম্যাথটা বলতেছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এই সুষম তড়িৎ ক্ষেত্রের মান বলে দিছে, সুষম তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 100 নিউটন পার কুলম। ধরো এটা প্লাস চার্জে চার্জিত পাত, আর এটা হচ্ছে মাইনাস চার্জে চার্জিত পাত। এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু রাখলাম, সেই তড়িৎ দ্বিমেরুর চার্জের মান বলে দেওয়া আছে, চার্জের মান এটা হচ্ছে 3 মাইক্রোকুলম। তড়িৎ দ্বিমেরু চার্জের মান মানে কি, একটা প্লাস 3 মাইক্রোকুলম, একটা কিন্তু মাইনাস 3 মাইক্রোকুলম। এবং দূরত্ব, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে 3 মিলিমিটার, এটা আমাদের বলে দেওয়া আছে। এখন বলতেছে প্রথম প্রশ্নটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুটিকে তড়িৎ ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে রাখলে এর উপর প্রযুক্ত টর্ক, এর উপর প্রযুক্ত টর্ক এর মানটা নির্ণয় করো। এবং 2 নম্বর প্রশ্ন বলছে তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন টর্ক বের করো, সর্বোচ্চ ও সর্বনিম্ন টর্ক বের করো। খুব বেশি জটিল ম্যাথ হবে না, সূত্রই একটা, এখানে ঘোরানো পেঁচানোর অত কিছু নাই। তাহলে দেখো কিউ এর মান আমাদের বলে দেওয়া আছে, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। কিউ এর মান আমাদের বলে দেওয়া আছে, এটা হচ্ছে 3 মাইক্রোকুলম, তাহলে এটা হবে -3 মাইক্রোকুলম। এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা 12 দিয়ে প্রকাশ করি, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমাদের কিন্তু 12 এর মানই বলে দেওয়া আছে 3 মিলিমিটার, ঠিক আছে, 12 এর মান দেওয়া আছে। তাহলে প্রথম 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সাথে যদি 30 ডিগ্রি কোণে রাখা হয় তাহলে এর উপরে প্রযুক্ত টর্কের মান কত? তাহলে টর্কের সূত্রটা আমরা জানি, টর্ক হচ্ছে পি ই সাইন থিটা। তো পি এর মান কি? কিউ ইন্টু 2L, ই সাইন থিটা। থিটার পরিচয় হচ্ছে পি এবং ই এর মধ্যবর্তী কোণ। তা আমাদের বলে দেওয়া আছে তড়িৎ ক্ষেত্রের সাথে তড়িৎ দ্বিমেরুটাকে রাখা আছে। তাহলে তড়িৎ দ্বিমেরুর ডিরেকশন হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, এটা হচ্ছে পি এর ডিরেকশন, আর এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই এর ডিরেকশন। তাহলে এই যে কোণটা থিটা কোণটা, এটা দেওয়া আছে 30 ডিগ্রি। ক্লিয়ার? মানগুলো বসানো হচ্ছে এখন কাজ। তাহলে কিউ এর মান হচ্ছে 3 মাইক্রোকুলম, তাহলে 3 গুণন 10 টু দি পাওয়ার -6। 2L এর মান, শুধু এল না, 2L এর মান 3 মিলিমিটার, তাহলে 3 গুণন 10 টু দি পাওয়ার -3। ই এর মান হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, দেখো একটা কনস্ট্যান্ট মান দেওয়া আছে 100 সাইন থিটা, সাইন হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে এবার তোমার কাজ হিসাব করবা, হিসাব করে এখান থেকে টর্কের মানটা বের করবা। টর্কের একক কি? টর্কের একক হচ্ছে নিউটন মিটার। 1 নম্বরের অ্যান্সারটা হয়ে গেল। 2 নম্বরটা খুবই সহজ। 2 নম্বরটা বলছে ম্যাক্সিমাম টর্ক আর মিনিমাম টর্ক। একটু আগে আমরা দেখলাম টর্কের ম্যাক্সিমাম মান হতে হলে সাইন থিটা, থিটার মান হতে হবে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি 1 হলে সূত্র হবে পিই। তাহলে পি এর মান এখান থেকে বসাবা কিউ ইন্টু 2L এবং তার সাথে ই গুণ দিবা। 3 গুণন 10 টু দি পাওয়ার -6 গুণ 3 গুণন 10 টু দি পাওয়ার -3, ই এর মান হচ্ছে 100। আর মিনিমাম টর্ক চাইছে। মিনিমাম টর্কের জন্য কোণের মান হবে হচ্ছে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি হচ্ছে 0। তো মিনিমাম টর্ক কত? মিনিমাম টর্ক হবে 0। ক্লিয়ার? এই যে একটা সহজ ছোটখাটো ম্যাথ আমরা করে ফেললাম। আর একটা ম্যাথ আমরা একটু দেখি। 2 নম্বরটা হচ্ছে একটা এমসিকিউ টাইপ ম্যাথ। বলতেছে 20 নিউটন পার কুলম মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য সর্বোচ্চ টর্ক 5 নিউটন মিটার। 30 নিউটন পার কুলম মানের তড়িৎ ক্ষেত্রে, মানের সুষম তড়িৎ ক্ষেত্রে ওই তড়িৎ দ্বিমেরুতে প্রযুক্ত সর্বোচ্চ টর্ক কত হবে? প্রযুক্ত সর্বোচ্চ টর্ক কত হবে? খুবই সহজ একটা এমসিকিউ। সর্বোচ্চ টর্কের কথা বলছে। তাহলে সর্বোচ্চ টর্ক ম্যাক্সিমাম, এটা সূত্র ছিল পি ইন্টু ই। এখন দেখো দুইটা সুষম তড়িৎ ক্ষেত্রের কথা বলা আছে। তাহলে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রকে বললাম E1 যার মান হচ্ছে 20 নিউটন পার কুলম, আর একটা সুষম তড়িৎ ক্ষেত্র E2 যার মান হচ্ছে 30 নিউটন পার কুলম। এখন একটাই তড়িৎ দ্বিমেরু, তাহলে একটা নির্দিষ্ট তড়িৎ দ্বিমেরু, তাহলে তার পি এর মান কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই তড়িৎ দ্বিমেরুটাকে আমি একবার এই যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রে রাখছি, তার জন্য যে প্রযুক্ত ম্যাক্সিমাম টর্ক 1, এটা আমি পাইছি হচ্ছে 5 নিউটন মিটার। এখন আমাদের বলতেছে এই তড়িৎ দ্বিমেরুটাকে উঠায়ে এবার আমি যদি এই মানের সুষম তড়িৎ ক্ষেত্রে নিয়ে রাখি, তার মানে পি এর মান কিন্তু কনস্ট্যান্ট। একই তড়িৎ দ্বিমেরু আছে, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এখানেও পি যা ছিল এখানেও কিন্তু পি তাই থাকবে। ঠিক আছে? এবার এটাকে যদি আমি এই তড়িৎ ক্ষেত্রে রাখি, তাহলে তার জন্য সর্বোচ্চ টর্ক এটা কত হবে, মানে টর্ক 2, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো পি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে টর্ক 1 এটা ইকুয়াল টু পি ইন্টু E1 আর টর্ক 2 এটা ইকুয়াল টু পি ইন্টু E2। তাহলে ভাগ দিলে টর্ক 1 ডিভাইডেড বাই টর্ক 2 ইকুয়াল টু E1 ডিভাইডেড বাই হচ্ছে E2। টর্ক 1 এর মান কত? 1 এর মান হচ্ছে 5। টর্ক 2 এর মানটা এটা আমাদের বের করতে হবে। E1 এর মান কত? E1 এর মান হচ্ছে 20, E2 এর মান কত? 30। তাহলে 0 0 কাটাকাটি। তাহলে এখান থেকে আমি যদি টর্ক 2 এটা বের করি, তাহলে এটা হবে 3 গুণ 5 15/2, 15/2 এত নিউটন মিটার। এটা হচ্ছে টর্ক 2 এর মান। অর্থাৎ এই যে 30 নিউটন পার কুলম মানের যে তড়িৎ ক্ষেত্রটা আছে, এই তড়িৎ ক্ষেত্রে যদি ওই তড়িৎ দ্বিমেরুটা আমি এনে রাখি, তাহলে ম্যাক্সিমাম টর্কের মান হবে হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে, আমরা বের করে ফেললাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আজকের ক্লাসে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব শক্তি, সঞ্চিত শক্তি রাশিমালাটাও পড়তে চাইছিলাম, বাট দেখতেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সুতরাং পরে এটা আমরা পড়বো। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।